ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই হরমুজ প্রণালী চালু করছে না ইরান। মাস্তানি শেষ সৌদির একের পর এক হামলায় নাস্তানাবুদ রিয়াদ। ইয়েমেনের সাথে আলোচনায় বসতে চায় সৌদি। জানাবো ইরান মাথা নোয়াবে না যতক্ষণ তিনি বেঁচে আছেন। কঠিন বিপদে পড়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষায় বড় ধাক্কা। থার্ড ইন্টারসেপ্টরের মজুদ প্রায় শেষ। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের 2 টুকরো হওয়া ফাইনাল। বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা হবে, বিপদে পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি কে কোত্থেকে দেখছেন এবং শুনছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই হরমুজ প্রণালী চালু করছে না ইরান। চুক্তি হলেও কৌশলগত কারণে এখনই হরমুজ প্রণালী চালু করা হচ্ছে না বলে জানিয়েছে ইরান। এ বিষয়ে দ্রুত চুক্তিতে পৌঁছানোর আশা যুক্তরাষ্ট্রেরও। ট্রাম্পের দাবি ইরানের সঙ্গে ভালো আলোচনা হয়েছে। এদিকে আবারও সৌদির জাহাজে আক্রমণ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। কয়েকদিন থেকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ করতে আলোচনা করছে ওমান এবং ইরান। দেশ দুটোর মধ্যে সংক্রান্ত আলোচনা এখন অনেকটা ইতিবাচক। চুক্তি হলেও জলপথ এখনই চালু হচ্ছে না বলে বুধবার জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরজিসি। তারা জানায় ভবিষ্যতে নৌ চলাচল সংক্রান্ত আলোচনা শুধু তেহরান এবং মস্কোটার ক্ষেত্রেই হয়ে যাবে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে ইরানের সঙ্গে চুক্তি সংক্রান্ত ভালো আলোচনা হয়েছে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে চুক্তি না হলে আবারও কড়া হামলার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে হরমুজ প্রণালী নিয়ে বৃহস্পতিবারের মধ্যে চুক্তি হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। আলোচনায় অগ্রগতির কথা জানান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে লোহিত সাগরে আরও একটি সৌদি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। এ নিয়ে 22 জুলাই অবরোধ শুরুর পর থেকে অন্তত 8টি ট্যাঙ্কারে আক্রমণ করে তারা। এছাড়া 29টি সৌদি তেলবাহী ট্যাঙ্কারকে লোহিত সাগর এবং আরব সাগর হয়ে চলাচল করতে বাধা দেওয়া বা ফিরে যেতে বাধ্য করেছে গোষ্ঠীটি। মাস্তানি শেষ সৌদি আরবের একের পর এক হামলায় নাস্তানাবুদ রিয়াদ। ইয়েমেনের সাথে আলোচনায় বসতে চায় সৌদি। সাইরেন বেজে উঠতেই সারা বিশ্বে যেন এক অদৃশ্য আতঙ্কের শীতল স্রোত বয়ে গেল। কম্পিউটারের নীরব মনিটরের সামনে বসে থাকা সাংবাদিকদের হাতও চঞ্চল হয়ে উঠেছে, কারণ পর্দা জুড়ে তখন নামছে রক্তক্ষয়ী এক নতুন সংকটের পূর্বাভাস। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকণা পেরিয়ে এবার যুদ্ধের বাতাস এসে লেগেছে রিয়াদের রাজপ্রাসাদে, যেখানে বসে আছে রাজমুকুটধারীরা। উপসাগরীয় অঞ্চলের আকাশ বাতাসে এখন কেবলই বারুদের গন্ধ আর উৎকণ্ঠার কালো ধোয়া। ব্লমবার্গের ব্রেকিং ফ্ল্যাশগুলো যখন একে একে স্ক্রিনে ভেসে উঠেছে, তখন গোটা বিশ্বের অর্থনীতিবিদদের বুক কেঁপে উঠেছে থরথর করে। কারণ সৌদি আরবের তেলকূপগুলোর উপর আবারও ঝুলে রয়েছে ধ্বংসের খড়গ, যা বিশ্ব অর্থনীতিকে নিমিষেই ছাই করে দিতে পারে। ইয়েমেনের মাটি থেকে উঠে আসা হুঙ্কার এখন সরাসরি কাঁপিয়ে দিচ্ছে সৌদি রাজ পরিবারের মসনদ। যুক্তরাষ্ট্রের পর্দার আড়ালে পরামর্শ আর ওমানের মধ্যস্থতার উপর ভর করে রিয়াদ এখন এক অদ্ভুত দোলাচলে আটকে পড়েছে। একদিকে প্রতিশোধের নেশা, অন্যদিকে সর্বনাশা অর্থনৈতিক ধসের ভয়। এই দুয়ের জাতাকলে পৃষ্ঠ সৌদির নেতৃত্বে বাধ্য হয়েছে কূটনৈতিক টেবিলে ফিরে যেতে। ওয়াশিংটন থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ইয়েমেনের বিরুদ্ধে কোনো বড় ধরনের সামরিক দুঃসাহসিকতা দেখানো মানে বিশ্ব বাণিজ্যের গলাটা চিপে ধরা। অন্যদিকে লোহিত সাগরের বুকে ইয়েমেনি যোদ্ধাদের নির্ভুল নিশানার মধ্য দিয়েই অসহায়ত্বই ওয়াশিংটনের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলা হয়েছে। হরমুজ প্রণালীর অচল অবস্থা জুড়ে তেলের দাম ইতোমধ্যে লাফিয়ে লাফিয়ে প্রায় 35% বেড়ে গেছে। ঠিক এই মুহূর্তে সৌদির আকাশ সীমায় নেমে এসেছে একটা চরম অবিশ্বাসের মেঘ। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে আচমকা ঘটে যাওয়া এক সৌদি বিমান হামলার পরেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে দীর্ঘদিনের এই ভয়ঙ্কর যুদ্ধবিরতি। ইয়েমেনি প্রতিনিধি দল এবং অসুস্থ বেসামরিক যাত্রীদের বহনকারী একটি বিমানকে ফিরে দিতে বাধ্য করার সেই ঘটনাতেই জ্বলে উঠেছে আগ্নেয়গিরির আসল লাভাস্রোত। নাজরান বিমানবন্দরে সংবেদনশীল লক্ষ্যবস্তুতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নিখুঁত আঘাত প্রমাণ করে দিয়েছে যে তারা এক চুলো ছাড় দিতে রাজি না। সানার পাহাড় ঘেরা উপত্যকা থেকে এবার স্পষ্ট দাবি উঠেছে, অর্থ পরিশোধ করতে হবে, খুলে দিতে হবে অবরুদ্ধ বন্দরগুলোর সবকটি কপাট। ইয়েমেনি জনগণের নাভিশ্বাস ওঠা অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই রক্তক্ষয়ী খেলায় ইতি টানার কোনো প্রশ্নই ওঠে না, যেখানে ভবিষ্যতের ভাগ্য নির্ধারিত হচ্ছে অত্যন্ত নিখুঁত ছকে। সৌদি শাসকরা একদিকে ওমানি মধ্যস্থতাকারীদের মধ্যে শান্তি বজায় রাখার ভান করলেও ভেতরে ভেতরে গোপনে চালিয়ে যাচ্ছে বড় ধরনের যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতি।
ইরান মাথা নোয়াবে না যতক্ষণ তিনি বেঁচে আছেন। ভিডিও চিত্রে তাকে পাওয়া গেছে হাতে গোনা কয়েকবার, মাত্র যেন তিনি কোথাও নেই, অথচ আছেন সবখানে। পেটেস্কিয়ান আরাকচি কিংবা তার পূর্বসূরি আইআরজিসির শীর্ষ কমান্ডারদের মতো প্রচারের আলো থেকে মাইল মাইল দূরে থাকেন, যেন তিনি অন্ধকারের মাঝেই মিশে থাকা ছায়া। তাকে বলা হয় তেহরানের ভূত বা গোস্ট অফ তেহরান, অথচ এই রহস্যময় ছায়ামানবী এখন দিচ্ছেন আমেরিকা এবং তার দাবিদারদের বিরুদ্ধে শতাব্দীর শ্রেষ্ঠতম প্রতিরোধ। যুদ্ধের মূল নেতৃত্ব তিনি আইআরজিসির বর্তমান প্রধান আহমেদ ফাহিদি বিন্দুমাত্র আপোষের ধারে কাছে যাচ্ছে না। ইরান সে নীতির মূল কারিগর বাহিদি পশ্চিমা অপশক্তির কাছে মূর্তিমার আতঙ্ক। আহমেদ ফাহিদি পারস্য লোকথার রুস্তমের মতো, যিনি এখনো ইরানের প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে আছেন ইরানের সুরক্ষা ঢাল হয়ে। আবার কখনো তাকে বলা হয় পর্দার আড়ালে থাকা ইরানের সবচেয়ে ক্ষমতাধর কৌশলবিদ। কারো চোখে তিনি হলেন ইরানের অদৃশ্য নেতা, কেননা ইরানের সকল গুরুত্বপূর্ণ নিরাপত্তার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা। বলা হয়ে থাকে মার্কিন ইসরায়েলি আগ্রাসনে নিহত আয়াতুল্লাহ খামিনি কিংবা ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামিনি নন, যিনি টানা 4 দশকেরও অধিক সময় ধরে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে হাল ধরে আছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্স আইআরজিসি। জোর গুঞ্জন রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কিংবা পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফের সঙ্গে আলোচনায় বসেন, তবু আহমেদ বাহিদের সম্মতি ছাড়া কোনো গুরুত্বপূর্ণ সমঝোতা কার্যকর হবে না। সহজ কথায়, ইরানের রাষ্ট্র ক্ষমতায় থাকা উল্লেখিত 3 জন ব্যক্তিত্ব আমেরিকার সঙ্গে সমঝোতার আভাস দিলেও একমাত্র আহমেদ বাহিদের শক্ত অবস্থানের কারণে এখন পর্যন্ত মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জোরালো পাল্টা জবাব দেওয়া অব্যাহত রেখেছে ইরান। সব ক্ষেত্রেই আছে আহমেদ বাহিদের প্রত্যক্ষ প্রভাব। কঠিন বিপদে পড়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষায় বড় ধাক্কা, থার্ড ইন্টারসেপ্টর মজুদ প্রায় শেষ। ইরানের সঙ্গে সংঘাতে বড় ধরনের চাপে পড়েছে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে দেশটির শক্তিশালী থার্ড ইন্টারসেপ্টর মজুদ প্রায় শেষের পথে। কিন্তু আসলে কি অস্ত্র ভান্ডারের সংকটে পড়েছে ওয়াশিংটন, নাকি এসব দাবির পেছনে রয়েছে ভিন্ন কৌশল? ইরানের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতের জেরে বড় ধরনের সংকটের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের আকাশ ব্যবস্থা। তথ্য সামনে এনেছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী এবং সর্বাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 80% বা 5 ভাগের 4 ভাগ ইন্টারসেপ্টরে ব্যবহার হয়ে গেছে। এর আগে রয়টার্স এবং সিবিএস নিউজের প্রতিবেদনেও বলা হয়েছিল যে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুদের প্রায় সবই খরচ করে ফেলেছে। সিএনএন এর এই নতুন প্রতিবেদনে সে তথ্য আরো বেশি স্পষ্ট হলো। সেখানে জানানো হয়েছে যুদ্ধ শুরুর আগে পরিস্থিতির তুলনায় মার্কিন সামরিক বাহিনী তাদের থার্ড ক্ষেপণাস্ত্রের বিশাল একটি অংশ ব্যবহার করতে বাধ্য হয়েছে। এদিকে যুদ্ধকালীন পরিস্থিতিতে গোলাবারুদের মজুদ এভাবে দ্রুত কমে আসা এবং এই সংক্রান্ত সবকিছু নিয়ে মাথা ঘামাচ্ছে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে বলা হয় এই অস্ত্র সংকট এবং মিত্রদের আশঙ্কার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইরানের মূল অবকাঠামো লক্ষ্য করে পূর্ণ নির্ধারিত বড় পরিসরের হামলা থেকে শেষ পর্যন্ত সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অস্ত্রের এই মোচড় সংকট এবং ঘাটতির খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পেন্টাগন এবং হোয়াইট হাউস। সিএনএনকে দেওয়া এক বক্তব্যে পেন্টাগনের প্রধান মুখপাত্র সন পার্লেন দাবি করেছেন মার্কিন সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এবং যেখানে অভিযান পরিচালনার আদেশ দিবেন তা সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সবকিছুই তাদের কাছে রয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সমস্ত কৌশলগত লক্ষ্য সফলভাবে পূর্ণ করার জন্য এবং এর বাইরেও যে কোনো জরুরি প্রয়োজন মেটানোর মতো পর্যাপ্ত অস্ত্র এবং গোলা বারুদের মজুদ মার্কিন সামরিক বাহিনীর কাছে পুরোপুরিভাবে সুরক্ষিত রয়েছে। পাকিস্তানের 2 টুকরো হওয়া ফাইনাল, বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা হবে, বিপদে পাকিস্তান। অবশেষে স্বাধীনতা ঘোষণা করে বসলো বেলুচিস্তানের স্বাধীনতাকামীরা। পাকিস্তান আবারও ভেঙে যাওয়ার পথে যেন আরো এক ধাপ এগিয়ে গেল। আগামী 11 আগস্ট তারা নতুন দেশের জাতীয় স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে বিশ্বজুড়ে তা উদযাপনের ডাক দিয়েছে। ভূরাজনৈতিক বহু সমীকরণের মাঝে এই ঘোষণাতেই আন্তর্জাতিক অঙ্গনে নড়ে চড়ে বসেছে বিশ্বপ্রদয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক মঞ্চে সরব রয়েছে রিপাবলিক অফ বেলুচিস্তান। বেলুচিস্তানের এই স্বাধীনতা ঘোষণায় রাতারাতি বড় ধরনের কূটনৈতিক ও সামরিক ফাঁদে পড়েছে পাকিস্তান। দ্বিতীয়ত, চীনের শত শত কোটি ডলারের সিপেক মেগা প্রকল্প এবং গোয়েদার বন্দর এখন চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। ইতিহাস বলছে 1947 সালের 11 আগস্ট ব্রিটিশদের কাছ থেকে বেলুচিস্তান প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল, কিন্তু তার মাত্র কয়েক মাস পর 1948 সালের মার্চের দিকে এই ব্যবস্থা পুরোপুরিভাবে বদলে যায়। কিন্তু কেন তৈরি হলো এমন চরম বিদ্রোহের প্রেক্ষাপট?
রাজপথে শোষণের বিরুদ্ধে কেউ মুখ খুললেই মিলছে খুব নির্যাতন আর নির্মম হত্যাকাণ্ড। এই চরম ক্ষোভ থেকে জন্ম নিয়েছে বেলুচ লিবারেশন আর্মির মতো শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী, যারা এখন পাকিস্তানি সেনাবাহিনীর উপর হামলা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।